পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই যে এই তিনজন দাঁড়িয়ে আছে, বিভিন্ন সময় ক্যারিয়ারের বিভিন্ন সময় বিভিন্ন টাইমে মেকআপ রুম শেয়ার করা হয়। সবার ব্যাপারে একটু শুনি একটু করে, তারপর ওদেরও জিজ্ঞেস করবো তোর ব্যাপারে। আজকে আমি পুষ্পিতার, আমি যখন ওখানে পাঞ্জা লড়ছিলাম মনে পড়ে গেল ছোটবেলার কথা। ও বিয়ের ফুল বলে একটা ছবি করেছিল বোম্বাদার সঙ্গে। সেই সময় একটা কাজে ওর আর আমার এক মেকআপ রুমে দেখা হয়েছে। কিরে, বোম্বাদার সাথে ছবি করছিস না? বললাম হ্যাঁ। বোম্বাদার চোখের পাতাটা দেখেছিস? চোখের পাতা না, দেখা হয়নি তো। তুই বিশ্বাস কর, আমি ওই চোখের পাতা দেখেছিলাম বিয়ের ফুলে। আমি কত রাত ঘুমোতে পারিনি সোনালি। আমি এবার পরের দিন সকালবেলা শুটিং এ গিয়ে আগে দেখছি বোম্বাদা কখন ওয়েট করে আছি মেকআপ করে, কখন উনি সেটে ঢুকবেন আমি ওনার চোখের পাতাটা দেখব। বোম্বাদা চোখের পাতাটা সত্যি খুব বড় বড় এবং খুব সুন্দর, সেটা ও আমায় দেখিয়েছে। এবং আজকে আমি সারাক্ষণ পাঞ্জার টেবিলে ওকে বলে গেছি, তুই একবার আমাকে মনে কর বোম্বাদা, আমি তোকে চোখ মারছি। যতবার বলছি ততবার কিন্তু লুজ করে দিচ্ছে, যতবার বলছি ততবার লুজ করে দিচ্ছে। ওর একটা সাংঘাতিক ক্রাশ ছিল। রিয়ের সাথে কাজ করেছিস? না, আমরা কাজ করিনি। বলো সোনালিদি, বলো। হ্যাঁ, তোর সাথে আমি কাজ করিনি। ওর সাথে আমার বিভিন্ন জায়গায় দেখা, শুটিং ফ্লোর ছাড়া ব্যাংককে, এবং ওখানে গিয়েও একটাই কথা, শোন বিয়েটা করিস, ভালো আছিস, বিয়েটা করিস না, ঠিক আছে? আমি যে বাচ্চা, বিয়েটা করিস না এই বলে ফার্স্ট টু লাস্ট বিয়ে করিস না বলে যে যার মতো চলে গেল। এই রি তখন কার সাথে ছিল রে ব্যাংককে? না গো, আমরা একটা গ্রুপে ছিলাম, কিন্তু আমি ওখানে রণদীপ হুডা বলে একজন অ্যাক্টরকে দেখেছিলাম। আমরা বলছি এই রণদীপ হুডা না? হ্যাঁ, ও হুডা না, ও হুডা না। কিন্তু এতগুলো মেয়ের মধ্যে রণদীপ হুডা আমাকে যেভাবে দেখে, কি মনে পড়ে ওর ব্যাপারে? শুরুর দিক থেকে আমরা একসাথে লড়ছি, হ্যাঁ, আর এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি একদম এক জায়গায় আছে। যেহেতু তখন ছবি করতাম এবং ধরো এমন একটা সময় এলো আমাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো তেমন অশান্তি সত্যিই ছিল না, যেটা সবাই ভাবে যে দুই অভিনেত্রীর মধ্যে খুব ক্যাট ফাইট থাকে বা কিছু থাকে, এরকম কিছু ছিল না। কিন্তু মাঝখানে কিছু মানুষ আসে তো, তারা খুব মানে ওই ভুল বোঝাবুঝিটাকে না বাড়িয়ে দেয়। তো আমাদের দুজনের মধ্যে না খুব একটা ভুল বোঝাবুঝি তৈরি করেছিল। এমন একটা সময় গিয়েছিল যখন আমরা দুজনে বেশ একটা লং পিরিয়ড, প্রায় 5 থেকে 6 বছর আমরা দুজনে কেউ কাউকে কথা বলতাম না। কিন্তু যেটা আমার আজকে আমার বলতে ইচ্ছে করছে, ও দিদি নাম্বার 1 সিজন 1টা অ্যাঙ্কারিং করেছিল, তো আমি সেখানে গেস্ট আর্টিস্ট হিসেবে এসেছিলাম। ও নিজে আমার মেকআপ রুমে এসে আমার সঙ্গে সম্পর্কটাকে আবার ঠিক করেছিল এবং আমার সেটা খুব ভালো লেগেছিল। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আগের বার যখন স্ত্রী বলেছিলি যে আমার ফ্ল্যাটটা পুরো একা, আমি পুরো একা থাকি, আমার যত গ্রসারি সব নিচে, সময় কাটে না, তোমাদেরকে ডাকবো একদিন। আজ অব্দি ডাকলি না, 1.5 বছর হয়ে গেল। তুমি এমন একটা জায়গায় বিলং করো, বিশ্বাস করো তোমাকে ডাকা। আমি কোন জায়গায় বিলং করি রে? তুমি আরবানায় থাকো। আমার কাল হয়ে গেছে, এইটা আমার কাল হয়ে গেছে। হ্যাঁ, ইউ লিভ ইন আ পেন্ট হাউস, তুমি আমার বাড়িতে আসবে। পেন্ট হাউসে দেব থাকে, আমি থাকি না। বাকি তোদের কাউকে ইনভাইট করেছে কখনো? আমি না আর বাড়ায় থাকি, বাকিদের ডাকলি না কেন রে? আমি সত্যি কাউকে খুব একটা ডাকি না গো। কেন রে? না, আমার মনে হয় যে এসে যদি বলিস তোর ফ্ল্যাটটা কি ছোট, তোর মনে হয় যে আমরা ওরকম টাইপের মানুষ যে বলবো তোর ফ্ল্যাটটা ছোট? এইখানে একটা কথা বলি, পুষ্পিতাদির সাথে আমি ত্রিনয়নী বলে একটা সিরিয়াল করছি, তো ওখানে পুজোর সময় সবাই সবাইকে গিফট দিচ্ছে, জামা দিচ্ছে। পুষ্পিতাদি দেখলে সবাইকে দিচ্ছে, আমাকে তো কিছু দিল না। পুষ্পিতাদি বললো, তুই দিয়েছিস কাউকে? আমি জাস্ট এইটুকু বলার পর আমি আর আমার কোনো কথা ছিল না যে আমি বলবো। এন্ড দ্যাটস ট্রু, আমি সত্যি কাউকে কিছু দিইনি, তো তারা কেন আমাকে দেবে? তারপরে কি শুনে পরের দিন কিনলে কিছু দিলি না? তাও দিলি না।
আমার যে এক্স বয়ফ্রেন্ড ছিল তাকেই আমি প্রচুর জিনিসপত্র দিয়েছি, তারপরে আর আমার মানে বেশি খরচা করিনি কারণ ওকে দিয়ে রিয়েলাইজ করেছিস দিয়ে কোনো লাভ হলো না তো চলে গেল। সত্যি তাই। ত্রিনয়নী একসাথে এতদিন কাটিয়েছিলি, তো বলতো ওর ব্যাপারে কোন দিন কি মুড নিয়ে আসবে কেউ জানে না। খুনি এইভাবে কথা বলছে তো একটু পরেই মেকআপ রুমে গিয়ে ওর কি রূপ হবে কেউ এমনি কিন্তু খুব সুইট মানুষ, খুব মিষ্টি মানুষ। তবে আমাদের একদিন ডাক, ভালো ভালো রান্নাও করে কিন্তু ভালো রান্না না কেউ আসবে না গো ডাকলেও। আচ্ছা আমরা তিনজন আজকে কথা দিলাম যে আমাদের ডাকে আমরা যাবো। আসবে তো? বুলবুল আমি ওয়াক ওভার দিচ্ছি। বলে ওয়াক ওভার দিচ্ছি, এক্ষুনি ওর ওপর আমার প্রচন্ড রাগ হয়ে যাবে। মনে হচ্ছে কি জাস্ট মনে হচ্ছে গলাটা টিপে দিই, মুখটা সেলোটেপ মেরে দিই। একটু পরেরই এমন হয়ে গেল মনে হচ্ছে এটা আমার ছোট্ট বেবি সোনা, তোমার কি হয়েছে? না মা না, এরকম কখনো মনে হচ্ছে ঠাস করে এটা চড়িয়ে দিই। এরকম হয়? শোনো, ও তো সবচেয়ে চালাক, ঠিক আছে? কোনো মেকআপ রুমেও থাকে, সারাদিন টই টই করে ঘুরছে। কি করবো, মেকআপ রুমে বসলে না বিভিন্ন লবি করতে হবে বুঝলে, তার থেকে জিওগ্রাফি টিচার খোঁজা হয়। আচ্ছা তুই এখনো তোর বর যাওয়ার পরে স্টুডিও চলে যাস? না না পাগল না। যাই হোক, সেদিন একটা কার্গো প্যান্ট পরে এসেছিল। আমার বর হচ্ছে মানে এত বুদ্ধিমান লোক, মানে সব সময় যেখানে ফোন হচ্ছে, যেখানে যাচ্ছে বা আমি যাব, ও জানে না শুধু আমার বরের কান এঁটো করা হাসি তুমি দেখতে পাবে। আমায় দেখলে হাসি সংকুচিত হতে 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 মানে একদম চিচিং বন্ধ হয়ে গেল। আমাকে দেখবে ঘরে, বুঝলে তো? আরে হ্যাঁ অমিত কি খবর? হ্যাঁ শোন, ওইটাকে ঠিক করে, হ্যাঁ 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 আমায় দেখ। আমার না জানো ব্লাড সুগারটা এত বেড়েছে জানো, প্রেশারটা এত বেড়েছে না, মাথাটা ঝিমঝিম করছে। বুলবুল একটু চা পাঠিয়ে দাও তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি গাইছি গান গাইছি, বুঝি মরে গেল। তোমাকে তো রাহুলের মতো দেখতে একদম। আমাকে না, মামাকে আমার মতন দেখতে। ছোটবেলায় দিদি যে এত মিষ্টি, তার সঙ্গে মারপিট হতো প্রচন্ড। কে কাকে মারতো? ও মারতো না, ও হচ্ছে আঁচড়াতো। একটা ছোট্ট ইনসিডেন্ট মনে পড়ে গেল। আমরা ঘুমিয়ে আছি, আমি দিদিভাই মা একসাথে ঘুমাতাম। তখন ভোর 4টে বা 4:30 এরকম বাজে। দেখছি যখন মানে তন্দ্রাটা ভেঙেছে, তখন দেখছি একটা জুতোর বাড়ি মারছে মা, মানে মশারির ভেতরে হেবি জোরে আওয়াজ হচ্ছে। আমি ঘুম থেকে উঠে মা মেরো না করে হাত পা ধরে, এবার চোখ মানে যখন ঠিকঠাক করে জেগেছি, তখন দেখছি যে একটা কাঁকড়া বিছে ঢুকে পড়েছিল। রাহুল যখন একদম ছোট, 3-4 বছর বয়স, দেখতাম যে একদম কথা ফুটেছে ওর গানের একটা কলি দিয়ে, মানে ছোট্ট করে হঠাৎ করে সব ভাই বোনদের সঙ্গে খেলছে, ওর মধ্যে একটা হঠাৎ করে দেখলাম একটা গানের কথা ওর মুখ দিয়ে বেরিয়ে আসলো। তারপরে যেখানেই যেতাম, কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যেতাম, দেখতাম রাহুলকে মাঝখানে নিয়ে সবাই ওর গান শুনছে। মানে আমি ঘুম পাড়াতাম, সেই গানও ওর মুখস্থ হয়ে যেত। আর কথাটা পুরো পরিষ্কার ছিল, ওই জন্য কোনো অসুবিধাও ছিল না। সবাই বললো যে রাহুলকে গানে দে, ওর গানের গলাটাও ভালো, ওকে গানে দে। আমার ছোট থেকেই মানে মাইকটা দেখলেই খুব একটা অ্যাট্রাকশন, মানে আমি কিছু পারি না, মানে পড়াশোনাটা ঠিকঠাক শিখিনি, মানে ছোট বাচ্চা, কিন্তু আমি কবিতা শুনেছি কারোর একটা থেকে, মুখ থেকে। মাইক দেখলে আমি কবিতা হলেও বলতে হবে। আমি যখন গান শিখতাম, আমি কম শিখতাম, ভাই বেশি শিখতো, মানে ও এসে চলে আসতো, এই করতে করতে মানে ওর ইন্টারেস্টটা আমার থেকে অনেক বেশি ছিল। তারপর তো আমার স্টপ হয়ে যায়। ভাইয়ের ফ্যামিলিতে এমন একটা সময় চলে আসলো যে মানে সেই সময় দুজনেরই গান শেখাটা স্টপ হয়ে গেছিল। তো মানে মায়ের প্রচন্ড মানে শরীর খারাপ হয়ে গেছিল সেই সময়, মানে আমার মা লিটারালি প্যারালাইসিস হয়ে গেছিল। আচ্ছা, একটা ভুল ট্রিটমেন্টে মানে দুটো পায়ের, একটা ছোট একটা বড় এরকম হয়ে গেছিল, ট্রাকশন নিয়ে অনেক সমস্যা হয়েছিল আর কি। তো তারপরে যখন মা আস্তে আস্তে ঠিক হয়, তারপরে যখন একটা সময় আসে যে দুজনের মধ্যে যে কোনো একজন গান শিখতে পারবে, মানে আমাদের অতটা টানতে পারবো না, দুজনকে একসাথে গান শেখানোর মতো সামর্থ্য ছিল না। তো সেই সময় গিয়ে দাঁড়িয়ে দিদিভাই বলেছিল যে আমার মনে হয় যে ভাই ভালো করবে, আমার থেকে বেটার করবে, তো
তো ভাইকেই শেখাও, আমি পড়াশোনার দিকেই থাকি। তো ওইটা কিন্তু আমার লাইফের টার্নিং পয়েন্ট। মানে আজকে মনে হয় যে সেই দিনটা যদি না হতো, ও যদি এই ডিসিশনটা না নিত বড় দিদি হিসাবে, তাহলে হয়তো কিন্তু আজকে গান গাওয়া হতো না বা আজকে এত কিছু হতো না। তো আমি দিদিভাইকে সবসময় সেকেন্ড মাদার বলি এই জন্যই, যে মায়ের পরে যদি কারোর আমার জীবনে স্থান থাকে তাহলে একমাত্র সেটা দিদিভাই। ওর সব সাকসেসই আমার মনে হয় কি আমার সাকসেস। মানে ও যখন স্টেজে গায় আর যখন দেখি প্রচুর মাথা শুধু দেখতে পাচ্ছি, আমি অডিয়েন্সের মুখ দেখতে পাচ্ছি না, আমার না মানে একদম গুজবাম্প হয়। আমার মনে হয় কি যে আমি গাইছি। আমি ওকে সবসময় বলি যে ওর যখন গান বেরোয়, যখন মানে অনেক শেয়ার টেয়ার হয়, আমার মনে হয় কি আমি গেয়েছি, আমি ওকে আমার মনে হয় ও আমার প্রথম ছেলে। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঝুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার না খুব পেটে ব্যথা হয় ডাক্তারবাবু, এখনো ব্যথা হচ্ছে, রোজ হয়। আরে পেটে ব্যথা তো হার্টের ডাক্তারের কাছে এসছেন কেন? পাশের গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট, সেখানে যান। না না, শুধু পেটে ব্যথা নয়, বুকেও ব্যথা হয়। কোথায়? হ্যাঁ, এই ডান দিকে, না না বাঁ দিকে, না না মাথাতেও ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি আপনাকে। কি ব্যাপার বলুন তো, আজকে এরকম ঝাঁকে ঝাঁকে অদ্ভুত রোগী আসছে কেন? এতে কারোর তো কোনো জেনুইন প্রবলেম আছে বলে মনেই হচ্ছে না। হ্যাঁ, আমিও ঠিক বুঝতে পারছি না। বেশি হাত পা নাড়াস না, একবার লিভারটা টেনে দিলে কি হয় দেখবি। ওইটা রাখ। ওই এবার ওর হাত পা গুলো ধর, কেমন হবে দেখাই। এটা ট্রায়াল ছিল, এরপরে হাত সরানোর টাইম পাবি না। শরীরটা আবার এরকম কেন করছে? তুমি তো বলো ডাক্তারবাবু যে আমি যখন বিপদে পড়ি তুমি সেটা অনুভব করতে পারো, তোমার কষ্ট হয়, শরীর খারাপ করে। ফোনটা তোলো করি, ফোনটা তোলো করি। আবার কি কোনো বিপদ হলো? করি ফোনটা তোলো প্লিজ। ডাক্তার ঘোষাল, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি বাড়ি চলে যান, আমরা এদিকটা সামলে নেব।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ভালো করে আমার কথাটা শোনো, এবার গৌরী যেন না বাঁচে, বুঝেছো? যদি কোনোভাবেও বেঁচে যায় ওই কাঁটা দিয়ে আমি তোদের মেরে ফেলবো, বুঝেছিস? চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। কাজটা এবার সেরে ফেলি, অর্ডার তো পেয়ে গেছি। মাগো মাগো, এত বড় বিপদ আমি কি করে আটকাবো মা, কি করে? তোর নিজের বিপদ হোক বা মানুষের বিপদ, যখনই আমায় স্মরণ করবি আমি তোর পাশে দাঁড়াবো। মাকে ডাকবো কি করে? আমি তো স্তোত্র মন্ত্র কিছুই জানি না, কিছুই মনে নেই। ওই শক্ত সংস্কৃত আমি তো বলতেও পারবো না। ओम काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। सर्वमंगल मंगले नव यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते। मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाभ्यै नमस्तुते। আরে কি হলো রে? এতক্ষণ তো ঠিকঠাক চলছিল। এই সর দেখি কি হয়েছে, দেখি। জয় মা কালী। व्याघ्रचर्मं बराधारे কি হলো রে? नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदरे दुरवक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কি করি বলতো তারা এখন? আমি যে কোনো পথই খুঁজে পাচ্ছি না, খুঁজে দেখবো। একে দেরি হয়ে যাচ্ছে, গৌরী কেমন আছে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। এত বড় শহরে কোথায় খুঁজবো আমি? এ কি আলতা পড়া পায়ের ছাপ এখানে কি করে এলো? এটা তো আগে খেয়াল করেছি বলে মনে পড়ছে না। আলতা পড়া পায়ের ছাপ পড়তে পড়তে গেছে, দেখ। তাহলে কি মা কালী আমাদের পথ দেখালেন? এই পথে বোধহয় আমরা মাকে খুঁজে পাবো। চলো না কাকাই, চলো শিগগিরই চলো চলো।
রাস্তা জুড়ে পায়ের ছাপ আমাদের এত অব্দি নিয়ে এলো। এ কি, পায়ের ছাপগুলো কোথায় গেল? কালী কালী মহাকালী। কাকা, মা ভেতরে আছে। মার গলার আওয়াজ শুনতে পেলাম। ধর্মার্থ মোক্ষদে দেবী। আরে, যেন মনে হচ্ছে অনেকগুলো লোক আর্তনাদ করছে। মনে হচ্ছে ভেতরে ভয়ঙ্কর কিছু ঘটেছে। নমো কালী কালী মহাকালী। দরজা খোলো মা, দরজা খোলো মা। দাঁড়াও, তোমরা জানলে কি করে আমি এখানে আছি? ওসব কথা পরে হবে। কাকা, ওরা কাঁপছে কেন? ওদের কাপা আমি বের করছি। আগে ইলেকট্রিক শক থেকে ছাড়াই। এই, আচ্ছা, আমাদের বেরোতে হবে এবার, নাহলে যে কোনো সময় বিপদ হতে পারে। আস্তে আস্তে। দেখি গৌরী, তারা চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। ধন্যবাদ জানাই আমার গুরুজিকে, যিনি আজকে এখানে আমাকে গাইবার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই জিষ্ণুকে, সে আমার পাশে দাঁড়িয়ে গানটাকে এভাবে উচ্চতায় না নিয়ে গেলে আমি হয়তো কিছুই করে উঠতে পারতাম না। আমার মতে জিষ্ণু আজ আমার থেকে বেশি ভালো গেয়েছে। ওই আজকে আমার মতে হিরো। সো থ্যাংক ইউ জিষ্ণু। তোমার মানের সঙ্গে আমি শুধুমাত্র নিজেকে মেলাবার চেষ্টা করেছি, পেরেছি কিনা সত্যিই জানি না। আমি ধন্যবাদ দেব উদ্যোক্তাদের, আপনাদের জন্যই আমরা এত ভালো মঞ্চ আজকে পেয়েছি। থ্যাংক ইউ। আর ধন্যবাদ জানাই আমার বাপিকে। ওই দর্শক আসনের সামনে আমার বাপি বসে আছে। বাপি, থ্যাংক ইউ। আমি জানি তুমি হয়তো এখন আমার থেকে অনেক দূরে বসে আছো, কিন্তু তোমার হাত আমি আমার মাথায় সবসময় অনুভব করতে পারি। সকলকে ধন্যবাদ। কিন্তু আমি বলতে চাই, মেঘ যেগুলো বলল তার সবটা কিন্তু ঠিক না। বিচারকরা যোগ্যতমকেই শ্রেষ্ঠ বেছেছেন। মেঘ, তোমাকে আমি একটা কথা বলি, যেই মঞ্চে তুমি আছো সেই মঞ্চে এই জিষ্ণু সবসময় দ্বিতীয়। তোমার জায়গা ওই সকলের আগেই প্রথম। আজ আমি যে পুরস্কারের অধিকারী হয়েছি তার সম্পূর্ণ মেঘের কারণে। ওর গান আমাকে অনুপ্রাণিত করে, প্রাণিত করে। বাহ 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 বাহ, কি অসাধারণ দৃশ্য। হ্যাঁ, এ বলছে ও আমার অনুপ্রেরণা, ও বলছে ওকে ছাড়া আমি কিছুই না। দারুণ দারুণ। এটা গানের অনুষ্ঠান হচ্ছে? তোমাদের মনে হচ্ছে এটা গানের অনুষ্ঠান হচ্ছে না সিনেমা হচ্ছে? হ্যাঁ এই নীল, এটা হচ্ছে কি? আমার না সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না ওদের এই ন্যাকামিটা। এটা তোমাদেরকে এন্টারটেন করতে পারে, সারা দেশের লোককে এন্টারটেন করতে পারে, কিন্তু আমাকে করছে না। আমি যা সহ্য করতে পারছি না। যারা আমাকে চেনে না তারা বলছে এই মেয়েটা নীলের বউ না। মনে ইচ্ছে করছে টিভিটা ভেঙে দিই। তোমরা কি করে পারছো বলো তো? কি করে পারছো তোমরা? মেঘ আমার সঙ্গে যেটা করেছে তারপরেও তোমরা ওর এই প্রোগ্রামটা দেখছো কি করে? কি করেছে মেঘ দিদি তোর সঙ্গে? সে তো মানিয়ে নিয়ে ঘর করতে গেছিল,
তুই তো তাকে অসম্মান করেছিস, অপমান করেছিস, করে তাড়িয়েছিস। সে কিন্তু তার নিজের সত্যটা প্রমাণ করে দিয়েছে। সেই জন্য তো আমি ওর কাছে গেছিলাম, বলেছিলাম আমাকে মাফ করে দাও। ও কিন্তু কানে তোলেনি কথাটা। কার জন্য? এই ছেলেটার জন্য তো। আচ্ছা ঠাম্মি, তোমাদের কখনো মনে হচ্ছে, বাবা তোমার কখনো মনে হচ্ছে না এই যে তোমরা সকলে মিলে মেঘের গান শুনছো, হাততালি দিচ্ছ, ওকে উৎসাহিত করছো, এটাতে আদতে আমাকে অপমান করা হচ্ছে, আমার গালে থাপ্পড় মারা হচ্ছে? একবারে মনে হচ্ছে না তোমাদের? নীল, এবার তোমার এই অতি নাটকটা বন্ধ করো। মেঘ তোমাকে একটা বড় সত্যি জানতে সাহায্য করেছে। মেঘের জন্য আমরা সবাই একটা সত্যি জানতে পেরেছি। জেঠুমনি সরি, মেঘের বলা কোনো কথাকে না আমি সত্যি বলে মানতে পারবো না। গিনি, তোমার মানা না মানাতে সত্যি বদলে যায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেদিন ওই বিয়ের শপিং টপিং করতে গিয়ে আমার ওভার এক্সশন হয়ে গেছিল, সেখান থেকে আমার শরীর খারাপ করে। আমাকে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল, আর তোমরা তো সবাই জানো আমার ডোনার মেঘ। জানি না কেন সেদিন হসপিটালে যাওয়ার আগে মেঘ ওরম অদ্ভুত বিহেভ করতে শুরু করলো। বাবি তখন ডাক্তার ডাকতে ব্যস্ত, আর মা বোধহয় ওয়াশরুমে। তখন মেঘ আমাকে বলল ও আমাকে যা যা শিখিয়ে দিচ্ছে সেই কথাগুলো আমি যদি সবার সামনে না বলি, আমি যদি বাবি মায়ের সামনে না বলি, তাহলে ও আমাকে রক্ত দেবে না। ও আমাকে এটাও বলেছে না, ওই আমাকে বলেছিল নীলকে ডেকে পাঠাতে, তারপর নীলের সামনেও বলেছিল ওর শেখানো কথাগুলোই বলতে হবে, না হলে আমাকে রক্ত দেবে না। এটা খুব খারাপ স্ক্রিপ্ট নিয়ে তুই আমাদের কাছে চলে এসেছিস, খুব বোকা বোকা শুনতে লাগছে জানো তো। মেঘ তোমাকে বললো আর তুমি গড়গড় করে ওর শেখানো বুলিগুলো আমাদের সামনে আউড়িয়ে দিলে। মেঘ এটা বলবে কেন? কেন তুমি সেটা জানো না নীল? হ্যাঁ, যেই রাতে আমার শরীর খারাপ হয়েছিল সেদিন সকালবেলায় মেঘ কি করেছিল? তোমাকে সই করে এই কাগজগুলো পাঠিয়েছিল, তাই তো? মনে আছে তো তোমার? তোমাকে ওই কাগজটা পাঠিয়ে দেওয়ার পর থেকে ও রিগ্রেট করছে, ভাবছে কিভাবে সবটা ফিরিয়ে নিতে পারবে। ও তোমার মনের মধ্যে জায়গা করতে চাইছিল নীল, আর ওর সফট টার্গেট ছিলাম আমি। মাই গড, কি বলছো তুমি? এগুলো সব সত্যি? আই সোয়ার অন মাই মাদার জেঠিমনি, তোমরা সবাই জানো আমার মা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। সাংঘাতিক, ও তো মানুষ খুন করতে পারে। কি বলেছিলাম আমি? আমি কি বলেছিলাম তোমাদের? ময়ূরীদি, বিশ্বাস করো তুমি সেদিন সবাই, বাড়ির সবাই বিশ্বাস করেছিল মেঘের কথাটা সত্যি, এমনকি জেঠিমনি পর্যন্ত তোমাকে ডাউট করেছিল। তোমরা সবাই আমার কথা প্লিজ বিশ্বাস করো। আমি যা করেছি বেঁচে থাকার জন্য করেছি, প্রাণের ভয় করেছি। আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল জেঠিমনি। আমি তো আমার সিমটমস গুলো চিনি, তাই আমি মেঘের কাছে সারেন্ডার করে দিই। তাই জন্যই আমি ওর শেখানো কথাগুলো মা বাবির সামনেও বলেছি, যেভাবে বলতে বলেছে আমি সেভাবেই বলেছি, নিজেকে দোষী করে। তারপর আমি নীলকে ডেকে পাঠিয়েছিলাম, আর নীলের সামনেও সেই কথাগুলোই বলেছি, শুধুমাত্র প্রাণের ভয় জেঠিমনি, বিশ্বাস করো। আর আমি তো জানি আমি খুব তাড়াতাড়ি সবকিছু ছেড়ে চলে যাব, আমি খুব তাড়াতাড়ি মরে যাব। হয়তো তাই জন্যই আমার বাঁচার ইচ্ছেটা এতটা বেশি। আমি ক্ষমা চাইছি জেঠিমনি, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি তো ভুল করেছি, বিশ্বাস করো। আমি হসপিটাল থেকে তোমাদেরকে ফোন করতাম, কিন্তু করতে পারলাম না, কারণ ফোনটা আমার কাছে ছিল না জেঠিমনি, সত্যি। আর আমার মনে কোনো দ্বিধা নেই, আমার চোখের সামনে থেকে অনেকগুলো পর্দা সরে গেছে। ময়ূরী, তোমার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি না ও কোথায় গেছে, হয়তো ওর রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কার্তিক, আর ওখানে তোমার গার্লফ্রেন্ড ছিল না অন্য কেউ? তুমি কি বলছো ওর সম্বন্ধে বুঝতে পারছো? আমি কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি ওকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? কারণ she is my sister, ও আমার বোন হয় কার্তিক। জাস, ওরা এখানে কি করবে?
এখন যাক। এই যাও, তোমরা যাও। থ্যাংক ইউ। কোনো মতে আমি যদি কোনো ক্লু পাই আরাধনার অন্তর্ধানের পেছনে তোমাদের হাত আছে, তাহলে কিন্তু তাহলে কি তোমাদেরও অন্তর্ধান ঘটে যাবে। ওকে? জাস কি হয়েছে বলো তো? আমার খুব টেনশন হচ্ছে স্যার। কেন? আমার এই পুরো ব্যাপারটা নিয়ে খুব টেনশন হচ্ছে, আরাধনাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। আমি জানি না মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে তাও তো বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝতে পারছি, she is in deep trouble। আমারও তাই মনে হচ্ছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে ও কিডন্যাপ হয়েছে, অপহরণ। আরাধনা অপহরণ, কেস নাম্বার 6 সেপ্টেম্বর বাই 180। জুসটা খেয়ে নাও কার্তিক, গলাটা ভিজিয়ে নাও। না লাগবে না, আমি ঠিক আছি। গলাটা ভিজিয়ে নাও কার্তিক, এরপর প্রশ্নের উত্তর দিতে দিতে তোমার ভোকাল কর্ড না ক্লান্ত হয়ে যাবে, তোমার জিভ অসাড় হয়ে আসবে। তারপরেও যদি তুমি সত্যিটা না বলো তাহলে তোমার মুখ থেকে কথা বের করতে কিন্তু আমি খুব ভালো করে জানি। তোমার মুখের ভেতর হাত ঢুকিয়ে তোমার নাড়ি ভুঁড়ি পাকস্থলীটা আমি উপড়ে বার করে নিয়ে আসবো। আপনি আপনি আমাকে এভাবে টর্চার করছেন? কোথায়? টাচই তো করিনি তোমাকে, মারিনি, টাচ করিনি। তোমাকে মেরেছি বলো না? কিন্তু কার্তিক মারতে পারি। সম্ভাবনার কথা বললাম। তুমি দেখো আমি তোমাকে কত কেয়ার করছি, তোমার জন্য জুস নিয়ে এসেছি। জুসটা খাও, কাম অন, হ্যাভ ইট। না খাবো না, আমি কিছু জানি না, আমি বাড়ি যাবো। চুপ, একটা কোনো কথা বলবে না তুমি, একদম চুপ। একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেই মেয়েটা তোমার প্রেমিকা হয় কার্তিক। আনফরচুনেটলি সেই মেয়েটা আমার বোন হয়। সব থেকে বড় কথা, সে একটা মেয়ে কার্তিক, সে একটা মেয়ে। And that is very unfortunate. That is very unfortunate. Kartik, please be brave. Be brave, Kartik. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কার্তিককে আমি ছেড়ে দিলাম, আমি চাইলে কিন্তু কার্তিককে আবার অ্যারেস্ট করে আনতে পারি অন্য গ্রাউন্ডে, কিন্তু সেটাও আমি করব না। তার কারণ আমার বোনকে আমার বাঁচাতে হবে। কার্তিক চল। না, আমি তোদের সঙ্গে নেই, আমি যাবো না, আমি যাবো না। এক মিনিট, তুমি কি বললে এক্ষুনি? তুমি ওদের সঙ্গে নেই মানে? বুঝতে পারছো না কার্তিক, ইউ আর ইন ডিপ ট্রাবল। চোরাবালিতে পা দিয়ে ফেলেছো, এবার তলাতে শুরু করবে। তোমাকে কিন্তু একজনই বাঁচাতে পারে, তোমাকে, and that is just Shanna। এখনো সময় আছে কার্তিক, এখনো সময় আছে। সত্যিটা বলো, বলো আরাধনা কোথায়, বলো, স্পিক আউট। আমি কিচ্ছু জানি না। বলো, সত্যিটা বলো। আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না, গায়ে হাত তোলাটা বেআইনি। এই তুমি আমাকে আইন শেখাচ্ছ? হ্যাঁ, একটা মেয়ে নিখোঁজ আর তুমি আমাকে আইন শেখাচ্ছ? সেই মেয়েটার মা সদ্যর স্বামী হারা একজন মহিলা, একজন মাঝবয়সী মহিলা। তার সন্তানের চিন্তায় না তার বুক জ্বলছে, সে অসুস্থ হয়ে পড়ছে, ব্রেন হারিয়ে ফেলছে। আর তুমি সব জানো, তা সত্ত্বেও বলছো না। বলো, মুখ খোলো কার্তিক, বলো। আমি জানি না। বলবে না তো? মুখ খুলবে না তুমি? মুখ খুলবে। জাস্ট কি? কার্তিকের জন্য কোর্ট অর্ডার আছে। কি? হ্যাঁ, এই যে পেপারটা।
ও কে আনলো? আমি। আমার বাবার হাতটা না খুব লম্বা, যত দূর যত তাড়াতাড়ি পৌঁছাবে আপনার ব্রেন তত তাড়াতাড়ি পৌঁছাবে না ম্যাডাম। সান্নাল যেমন বাপ তার ঠিক তেমন ছেলে। বাপ 2 নম্বরে তো বেটা 10 নম্বরে। ভাই একদম মুখ সামলে কথা বলবেন বাবার সম্বন্ধে। এই একদম চুপ। তোমার বাপের সম্বন্ধে গর্ব করার মতো কোনো কিছু ওনার সিভিতে নেই, বুঝতে পেরেছো? ওনার সিভিতে আছে শুধু ক্রাইম এন্ড ডার্টি পলিটিক্স। সুতরাং তোমার বাপকে নিয়ে কোনো গর্ব তুমি করবে না। কার্তিককে আমি ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমরা এখান থেকে বেরোনোর পরেই আমি চাইলে কিন্তু কার্তিককে আবার অ্যারেস্ট করে আনতে পারি অন্য গ্রাউন্ডে, কিন্তু সেটাও আমি করব না। তার কারণ আমার বোনকে আমার বাঁচাতে হবে। আপনার বোন কোথায় আছে তা আমরা জানি না। চলি, চল কার্তিক। আমি যাব না। কার্তিক চল। না, আমি তোদের সঙ্গে নেই, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। এক মিনিট, তুমি কি বললে এক্ষুনি? তুমি ওদের সঙ্গে নেই মানে? এই কথাটা কেন বললে তুমি? না কিছু না। কেন বললে তুমি এই কথাটা? কিছু না, আমি শুধু যাব না, ব্যাস। নেই মানে কি? নেই বললে কেন তুমি? আমি যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন কি মায়ের শরীর খারাপ ছিল? না না না, কোন শরীর খারাপ ছিল না তো। এখন মিথ্যা কথা বলছে বুড়িটা। এই হয়েছে একজন। এই শোন, তুই না বড্ড বেইমান, বুঝেছিস? বড্ড বেইমান মেয়ে তুই। এই যে গেলি যে একবার বউয়ের হাতে ফোনখানা ধরিয়ে দিয়ে বলেছিলি যে মার সাথে একটু কথা বলিয়ে দাও, হ্যাঁ? ওই যে নিয়ে গেছে না, কেন নিয়ে গেছে? শর্ত দিয়েছিল তোকে নিয়ে গেলে যেতে পারবে, নইলে পারবে না, তাই নিয়ে গেছে, মনে রাখিস। বলি জম্মু খালি কম্বো নেই, সারাটা জীবন চলে গেল, কোথাও বেরোলাম নে। আর ইনি বিয়ে হয়ে এসছেন কি না এসছেন, চললেন বন্ধুদের সঙ্গে বেড়াতি নাচতি। গতকালকে 12 বার ফোন করেছি, 12 বার। জিজ্ঞেস করে দেখতে পার। একবারও সেই ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করেন। শুধু তাই নয়, ওটা দেখার পর আমাকে কিন্তু রিং ব্যাক করার প্রয়োজনটাও সে বোধ করেন। আর এগুলো কাদের প্রশ্রয় হচ্ছে সেটাও খুব ভালো করে আমি বুঝতে পারছি। শোনো পরাগ, কাল রাত্রির বেলা আমরা কি অবস্থায় ছিলাম সেটা তুমি জানো না। যদি জানতে তাহলে এই কথাটা এভাবে বলতে পারতে না। হ্যাঁ, আমি তো ঘুমোচ্ছিলাম, তুতুল আমাকে পাহাড়ে দিচ্ছিল, আর ওরা সবাই মিলে তো হাসপাতালে গেছিল। রাত বিরেতে কি করে বেড়াচ্ছে সব হাসপাতালে? কেন, কার কি হলো? কি করে বেড়াচ্ছে এটা আবার কেমন কথা কাকিমা? কি আবার করে বেড়াবে রাত বিরেতে? আরে মানুষ অসুস্থ হয়েছে, অসুস্থ হলে তো হাসপাতালে নিয়ে যেতে হয় এতকাল, তাই জানি। সুচরিতাদির মেয়ে মধ্যরাত্রে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে ওই জন্য এমার্জেন্সিতে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। কি করে বেড়াচ্ছে? আর জানো তো ইন্দ্রদাও গেছিল, জানো তো, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। আমাদের একই হোটেলে ছিল। वैसे इंद्रोदा গেছিল হসপিটালে, पर बाद में ওর গার্লফ্রেন্ড ওকে নিয়ে চলে গেছে। আমরা কিন্তু পুরো রাত ছিলাম। টুইঙ্কেল সুভা ঠিক হলো, তারপর আমরা ওখান থেকে একেবারে বেরিয়ে গেলাম। ওই যাওয়ার সময় লাগেজগুলো নিয়ে নিয়েছিলাম। और শিমুলের তো ইয়াদই ছিল না ফোন নেবার কথা, হ্যাঁ না শিমুল? আচ্ছা, এসব কথা বলে কি লাভ বলো তো শীর্ষা? ওরা তো কেউ আমার থেকে জানতেই চায়নি। ওরা তো সবাই ধরেই নিয়েছে যে আমি ফুর্তি করছিলাম। আর এখন কেন ফোন করে খোঁজ নিচ্ছিল বলো তো? জানার জন্য যে আমি কখন এসে রান্নাঘরে ঢুকবো, কখন এসে আমি রান্নাটা ধরবো, সেই কারণেই আমার খোঁজ নিচ্ছিল। এমনি যদি আমার খোঁজ নেওয়ার থাকতো তাহলে আগেই আমাকে ফোন করে আমার খোঁজ নিত। শিমুল, তুমি একদম বেশি কথা বলো না, একদম বেশি কথা বলবে না। তুমি কি ভেবেছো তুমি? হ্যাঁ,
পাড়া লোকজনদেরকে দিয়ে আমাদেরকে বাঁশ দেওয়ানোর ভয় দেখাবে আর আমরা সবকিছু মেনে নেবো। তোমার আমি কাউকে ভয় দেখাইনি, আমার পোষায়নি তাই আমি চলে গিয়েছিলাম। উল্টে তোমরাই ভয় পেয়ে আমাকে এখানে নিয়ে এসেছো। সত্যি যদি হয় না তাহলে এটাই সত্যি কথা। দেখছো তোমার, তখন কিন্তু আমি বারবার বারণ করেছি, শেষ পর্যন্ত এই কথাটাই এসে দাঁড়ালো তো যে তোমরা ভয় পেয়ে ওকে জোর করে নিয়ে এসছো। ওর কিন্তু এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, এখন নিজেই দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি সত্যি মনে করেন যে আপনার ছোট ছেলে ভেতরে ভেতরে আপনার মেয়েকে ভালোবাসে? যদি সত্যি এটা মনে করেন তাহলে আমার কিছু বলার নেই। তাহলে একটাই কথা বলবো, যে কথাগুলো বলেন না রাগারাগি করলে, সেই কথাগুলো আর বলবেন না। এই শোনো, তুমি দুদিন এসেই বুঝে গেছো যে আমার ভাই আমার দিদিকে ভালোবাসে না। দুদিন কেন লাগবে? হ্যাঁ, 2 মিনিটেই বোঝা যায় যে পলু আমাকে একদমই ভালোবাসে না। হ্যাঁ, বদনাম দেবে বলে ও এত বাজে বাজে কথা বলছে। আমাকে তো ওরা কেউ নামতে দিচ্ছিলই না সমুদ্রে, আমি তো লুকিয়ে লুকিয়ে সমুদ্রে নেমেছি। আমার দোষ, বউয়ের কথা তো কোনো দোষ নেই তো। হ্যাঁ, কোনো দোষ নেই, আমি তো বউয়ের জন্যই বেঁচে ফিরলুম। কই সে কথা তো একবারও কইছে না তোমরা। হ্যাঁ, বউ তো নিজের প্রাণের ভয় না করে, কারো কথা না শুনে আমাকে বাঁচাতে গেল, সমুদ্রের ঝাঁপ দিল। তখন তো একবার মনে পড়লো না যে সে বাঁচবে না মরবে। আমি তো হাবুডুবু খেয়েছিলাম। আমি হাবুডুবু খেয়ে তারপরে আমি সমুদ্রে কেমন যেন তলিয়ে যাচ্ছিলাম। তারপর আমার কিছু মনেই নেই, শুধু এইটুকু মনে আছে যে ওরা আমার পেটে চাপ দিয়ে জল বের করে আমাকে সুস্থ করে দিল। সেই বেলায় তো তোর কথা বলছিস না তোরা। হ্যাঁ, বদমাশের দাড়ি কথা কারেন, যেমন মা তেমন ছা। এই খবরদার খবরদার বলছি, খবরদার, চুপ কর, চুপ কর। বলি যার জন্য করে চুরি সেই বলে চোর না। ওই এই বেলা তো সৈকাপ করছে না, সৈকাপ করছে না। বউ বাড়িতে চলে এসে তুমি জানো যে রান্নাঘরে হাল ধরবে, তাই তোমার এখন সুস্থ হয়ে গেল, তাই না? আই বউ, তুই যা তো গিয়ে রান্নাঘরে দেখ তো কি বাকি আছে, গিয়ে তুই করে নে, তাড়াতাড়ি করে নে। তুই তো সারাদিনে 2টো দানা মুখে কাটিস নি, আমায় তো পেট ভরে খাইয়ে দিলি। বললি যে রাস্তায় আমি খেলে আমার গায়ের চোটটা অসুবিধা হয়, এখন একটু তাতে গিয়ে কিছু 2টো মুখে দে তো, দে যা। বৌদি ভাই, এবার আসি গো। হ্যাঁ তো তুই এসো। কালকে যদি টুইঙ্কেলের শরীর খারাপটা না হতো তাহলে এত আনন্দ আমি আগে কখনো করিনি। খুব ভালো থেকেছি আর সবটা হয়েছে শুধু তোমার জন্য, কারণ তুমি না গেলে তো আমাদের যাওয়াই হতো না। তোমাকে আমি আর কি বলতে পারি বৌদি ভাই, তোমাকে তো আর থ্যাংক ইউ বলতে পারবো না, খালি এটুকু বলবো তুমি যেমন ভালো ঠিক তেমনই ভালো থেকো। তোমায় কে বুঝলো, কে ভুল বুঝলো, কে ঠিক বুঝলো, তাতে তাদের যায় আসতে পারে, কিন্তু তোমার কিচ্ছু যায় আসে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবারে আমি সব নিজে দেখে শুনে নিয়েছি, আর কারোর কোনো কারসাদি চলবে না। আচ্ছা। ও মা, নতুন শাড়িটা কোথায় গেল? আরে কই রে, নতুন শাড়িটা নিয়ে আয়। শাড়িটা তো খুঁজে পাচ্ছি না, আলমারিতে যৌতুকের অনেক কাপড় ভর্তি, তার মধ্যে অনেকগুলো প্যাকেট আছে, কোনটা ঢেলে যে খুঁজবো ঠিক বুঝতে পারছি না। এতক্ষণ খুঁজিসনি কেন? তোদের আলসেমির জন্য আমার নতুন বউটা দাঁড়িয়ে থাকবে এখানে? মা,
আপনি এত উত্তেজিত হবেন না, আমি কিছু নতুন শাড়ি নিয়ে এসেছি, আমি ওগুলো আনছি, আপনি ওকে এইভাবে বকাবকি করবেন না। আমি নিয়ে আসছি। তুমি কোথাও যাবে না, এখানেই দাঁড়াবে। তুমি গেলে বাড়ির অমঙ্গল হবে। আমি যাচ্ছি। তুমি তো জানো, বলো, শুধুমাত্র তোমার ভরসাতে এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম। তোমার আশীর্বাদ যেন সবসময় আমার মেয়েটার মাথার উপর থাকে। তোমাকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি না হয়। কি রে, আর কতক্ষণ লাগবে তো? করছি তো। আমি জানি তুমি সব শুনছ, আমার সব কথা তুমি শুনছ। তুমি তো জানো গুগলি আমার সব কিছু। ওর যদি কোনো বিপদ হয় আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি বাঁচবো না। আমার সারাক্ষণ শুধু মনে হবে আমি নিজে আমার সন্তানের বিপদ ডেকে এনেছি। আচ্ছা, তুমি কি তোমার সন্তানের বিপদ চাইবে? তোমার ভক্তরাই তো তোমার সন্তান, বলো। আমার গুগলিটাকে দেখে রেখো না ঠাকুর, যেন কোনো বিপদ না হয়, তুমি রক্ষা করো ওকে। আরে কতক্ষণ লাগবেটা কি? তুই দেখ, কেউ আসছে না তো? জেঠি, জেঠি বলছি শোনো না, তোমার আর যেতে হবে না, শাড়ির ব্যবস্থা হয়ে গেছে। কোথা থেকে পেলি? না না, ওটা পাইনি, মা শ্রীয়াচারের জন্য একটা শাড়ি বের করে রেখেছে, ওটাই। ছোট আবার শাড়ি এনেছে? ওই শাড়ি আমি নিজে পরীক্ষা না করে কিছুতেই সোহাগকে পরতে দেব না। চল তো দেখি কেমন শাড়ি। চলো। পঞ্চা, আরে এই পঞ্চা শোন না। হ্যাঁ গো, অর্ক দাদা বলো, কি হয়েছে? শোন না, কালকে না চিৎকার করে গলা একদম 12টা বেজে গেছে, একটু ভালো করে গরম জল করে দে তো। সে কি? আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি আনছি, দাঁড়াও। গরম জল? মিতুল, কি হয়েছে? আমার আগেই বোঝা উচিত ছিল। এক্ষুনি গুগলিকে একটা ফোন করতে হবে, ওকে আটকাতে হবে, ওকে জানাতে হবে সবটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। কাকে আটকাবে আর গুগলিকে কি বলবে তুমি? গরম জল থেকেও তো গুগলির বড় বিপদ হতে পারে। গরম জল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কোনো চিন্তা নেই, কিচ্ছু অঘটন ঘটবে না। আচ্ছা মা, আর কি কি নিয়ম আছে? না, আর তেমন তো কিছু নিয়ম নেই, সব শেষ হয়ে গেছে। তোমার খুব ক্লান্ত লাগছে তাই না? স্বাভাবিক, আজকে সকাল থেকে যা খাটাখাটুনি গেল সব। তুমি বরং এক কাজ করো, স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটা লম্বা করে ঘুম দিয়ে নাও, দেখবে ঘুম থেকে উঠে চনমনে লাগবে। ও হ্যাঁ, আর একটা কথা, আজ কিন্তু কাল রাত্রি, আজ কিন্তু সঞ্চয়নের মুখ দেখতে নেই, মনে থাকবে তো? লক্ষ্মী মেয়ে, আমি জানি তোমার মনে থাকবে, তাও একবার মনে করিয়ে দিলাম। আপনি একদম চিন্তা করবেন না মা, আজকে আমি ওর সামনে যাব না। ঠিক আছে, তুমি যাও, গিয়ে স্নান টান করে নাও, আর আমি এবার দেখি গিয়ে ওদিকে অনেক কাজকর্ম পড়ে আছে। আসছি। ঠিক যেমনটা ভেবেছিলাম তেমন ভাবেই সব এগোচ্ছে। যাক না যাক, একবারও বাথরুমের ভিতর যাক, ওখানে কল খুললেও এমন সারপ্রাইজ পাবে, তখন শুধু কাল রাত্রি কেন, আর কোনো দিনই ও মুখ দেখাতে পারবে না। আমায় মুখ পুরি বলেছিলে তো তুমি, এবার দেখো মা আসল মুখটা কার পড়ে। ফোনটা
কোথায় গেল আমি বুঝতে পারছি না। এখানেই তো রাখা থাকে, কোথায় গেল ফোনটা? মিতুল ব্যস্ত হয়ে না, দাঁড়াও, তুমি তখন ওখানেই তো রাখলে ফোনটা। আর তাছাড়া আমি আর সরও তো এখানে আসিনি, এলে না হয় দেখতাম। বিপদের সময় ফোনটা হারাতে হয় নাকি? বুঝতে পারছি না আমি কি করব। এখন বুঝতে পারছি তখন ঠাকুরের সামনে প্রদীপটা কেন নিভে গেল। আমাকে এক্ষুনি গুগলিকে সবটা জানাতে হবে, আটকাতে হবে ওকে। কোথায় রাখলাম ওটা তো ফোনটা? আমার ভালো লাগে না, এখানেই ফোনটা থাকে। একটু দেখো না তোমরা সবাই। আরে এই তো মিতুল দিদি, এই তো এখানে পড়েছিল ফোনটা। ফোনটা দাও আমাকে একটু। নিশ্চয়ই মিতুল মাই ফোন করেছে। বুড়ো ছেলে এতবার করে বোঝালো টেনশন নেওয়ার কিছু নেই, তাও মিতুল মা টেনশন করবে। এই জন্য আমি মিতুল মাকে কিছু বলতে চাই না। যাক, ফোনটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। কেটে গেল ফোনটা, কেন ধরলো না? আমি বুঝতে পারছি না, ওকে বুঝতে পারছি না, ওর বড় বিপদ হতে চলেছে। মিতুল ও নিশ্চয়ই ব্যস্ত আছে, তুমি প্যানিক কেন করছো? তাহলে একেবারে আমি ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে একবারে কথা বলে নেব। দেখবি ও তোমায় ঠিক কল ব্যাক করবে। হ্যাঁ মিতুল দিদি, আর তাছাড়া আমাদের গুগলির ফোনটাও তো তোমার মতো কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারে না। হারিয়ে যাবে কেন? আমি তোকে বারবার করে বলে দিচ্ছি আমার ফোনটা না কাটতে, সারাক্ষণ ফোনে থাকতে। আমার সত্যি খুব ভয় করছে। আমি ওকে সাবধান করার আগেই ওর কোনো বড় বিপদ হবে না তো? ভোলে বাবা, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো, ওকে বাঁচাও তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবারে আমি সব নিজে দেখে শুনে নিয়েছি, আর কারোর কোনো কারসাদি চলবে না। আচ্ছা। ও মা, নতুন শাড়িটা কোথায় গেল? আরে কই রে, নতুন শাড়িটা নিয়ে আয়। শাড়িটা তো খুঁজে পাচ্ছি না। আলমারিতে যৌতুকের অনেক কাপড় ভর্তি, তার মধ্যে অনেকগুলো প্যাকেট আছে। কোনটা ঢেলে যে খুঁজবো ঠিক বুঝতে পারছি না। এতক্ষণ খুঁজিসনি কেন? তোদের আলসেমির জন্য আমার নতুন বউটা দাঁড়িয়ে থাকবে এখানে? মা, আপনি এত উত্তেজিত হবেন না। আমি কিছু নতুন শাড়ি নিয়ে এসেছি, আমি ওগুলো আনছি। আপনি ওকে এইভাবে বকাবকি করবেন না, আমি নিয়ে আসছি। তুমি কোথাও যাবে না, এখানেই দাঁড়াবে। তুমি গেলে বাড়ির অমঙ্গল হবে। আমি যাচ্ছি। তুমি তো জানো, বলো, শুধুমাত্র তোমার ভরসাতে এই বিয়েতে আমি রাজি হয়েছিলাম। তোমার আশীর্বাদ যেন সবসময় আমার মেয়েটার মাথার উপর থাকে। তুমি ওকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি না হয়। কি রে, আর কতক্ষণ লাগবে তো? করছি তো। আমি জানি তুমি সব শুনছো, আমার সব কথা তুমি শুনছো। তুমি তো জানো গুগলি আমার সব কিছু। ওর যদি কোনো বিপদ হয় আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি বাঁচবো না। আমার সারাক্ষণ শুধু মনে হবে আমি নিজে আমার সন্তানের বিপদ ডেকে এনেছি। আচ্ছা, তুমি কি তোমার সন্তানের বিপদ চাইবে? তোমার ভক্তরাই তো তোমার সন্তান, বলো। আমার গুগলিটাকে দেখে রেখো না ঠাকুর, যেন কোনো বিপদ না হয়, তুমি রক্ষা করো ওকে। আরে কতক্ষণ লাগবেটা কি? তুই দেখ, কেউ আসছে না তো? জেঠি, জেঠি বলছি শোনো না, তোমার আর যেতে হবে না, শাড়ির ব্যবস্থা হয়ে গেছে। কোথা থেকে পেলি? না না, ওটা পাইনি। মা শ্রীয়াচারের জন্য একটা শাড়ি বের করে রেখেছে, ওটাই। ছোট আবার শাড়ি এনেছে? ওই শাড়ি আমি নিজে পরীক্ষা না করে কিছুতেই সোহাগকে পরতে দেব না। চল তো দেখি কেমন শাড়ি। চলো।
পঞ্চা, আরে এই পঞ্চা শোন না। হ্যাঁ গো অর্ক দাদা বলো কি হয়েছে? শোন না, কালকে না চিৎকার করে গলা একদম 12টা বেজে গেছে, একটু ভালো করে গরম জল করে দে তো। সে কি? আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি আনছি, দাঁড়াও। গরম জল? মিতুল কি হয়েছে? আমার আগেই বোঝা উচিত ছিল। এক্ষুনি গুগলিকে একটা ফোন করতে হবে, ওকে আটকাতে হবে, ওকে জানাতে হবে সবটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। কাকে আটকাবে আর গুগলিকে কি বলবে তুমি? গরম জল থেকেও তো গুগলির বড় বিপদ হতে পারে। গরম জল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কোনো চিন্তা নেই, কিচ্ছু অঘটন ঘটবে না। আচ্ছা মা, আর কি কি নিয়ম আছে? না আর তেমন তো কিছু নিয়ম নেই, সব শেষ হয়ে গেছে। তোমার খুব ক্লান্ত লাগছে তাই না? স্বাভাবিক, আজকে সকাল থেকে যা খাটাখাটুনি গেল সব। তুমি বরং এক কাজ করো, স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটা লম্বা করে ঘুম দিয়ে নাও, দেখবে ঘুম থেকে উঠে চনমনে লাগবে। ও হ্যাঁ, আর একটা কথা, আজ কিন্তু কাল রাত্রি, আজ কিন্তু সঞ্চয়নের মুখ দেখতে নেই, মনে থাকবে তো? লক্ষ্মী মেয়ে, আমি জানি তোমার মনে থাকবে, তাও একবার মনে করিয়ে দিলাম। আপনি একদম চিন্তা করবেন না মা, আজকে আমি ওর সামনে যাব না। ঠিক আছে, তুমি যাও, গিয়ে স্নান টান করে নাও, আর আমি এবার দেখি গিয়ে ওদিকে অনেক কাজকর্ম পড়ে আছে। আসছি। ঠিক যেমনটা ভেবেছিলাম তেমন ভাবেই সব এগোচ্ছে। যাক না যাক, একবারও বাথরুমের ভিতর যাক, ওখানে কল খুললেও এমন সারপ্রাইজ পাবে। তখন শুধু কাল রাত্রি কেন, আর কোনো দিনই ও মুখ দেখাতে পারবে না। আমায় মুখ পুরি বলেছিলে তো তুমি, এবার দেখো মা আসল মুখটা কার পড়ে। ফোনটা কোথায় গেল আমি বুঝতে পারছি না, এখানেই তো রাখা থাকে, কোথায় গেল ফোনটা? মিতুল মিতুল ব্যস্ত হয়ে না, দাঁড়াও, তুমি তখন ওখানেই তো রাখলে ফোনটা। আর তাছাড়া আমি আর সরও তো এখানে আসিনি, এলে না হয় দেখতাম। বিপদের সময় ফোনটা হারাতে হয় নাকি? বুঝতে পারছি না আমি কি করব। এখন বুঝতে পারছি তখন ঠাকুরের সামনে প্রদীপটা কেন নিভে গেল। আমাকে এক্ষুনি গুগলিকে সবটা জানাতে হবে, আটকাতে হবে ওকে। কোথায় রাখলাম ওটা তো ফোনটা? আমার ভালো লাগে না, এখানেই ফোনটা থাকে। একটু দেখো না তোমরা সবাই। আরে এই তো মিতুল দিদি, এই তো এখানে পড়েছিল ফোনটা। ফোনটা দাও আমাকে একটু। নিশ্চয়ই মিতুল মাই ফোন করেছে। বুড়ো ছেলে এতবার করে বোঝালো টেনশন নেওয়ার কিছু নেই, তাও মিতুল মা টেনশন করবে। এই জন্য আমি মিতুল মাকে কিছু বলতে চাই না। যাক, ফোনটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। কেটে গেল, ফোনটা কেন ধরলো না? আমি বুঝতে পারছি না, ওকে বুঝতে পারছি না, ওর বড় বিপদ হতে চলেছে। মিতুল মিতুল ও নিশ্চয়ই ব্যস্ত আছে, তুমি প্যানিক কেন করছো? তাহলে একেবারে আমি ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে একবারে কথা বলে নেব। দেখবি ও তোমার ঠিক কল ব্যাক করবে। হ্যাঁ মিতুল দিদি, আর তাছাড়া আমাদের গুগলির ফোনটাও তো তোমার মতো কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারে না। হারিয়ে যাবে কেন? আমি তোকে বারবার করে বলে দিচ্ছি আমার ফোনটা না কাটতে, সারাক্ষণ ফোনে থাকতে। আমার সত্যি খুব ভয় করছে। আমি ওকে সাবধান করার আগেই ওর কোনো বড় বিপদ হবে না তো? ভোলে বাবা, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো, ওকে বাঁচাও তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করব বলুন তো, সুজয়কে পাওয়া যাচ্ছে না, আমি কি করি? কেন কান্নাকাটি করছো এরকম ভাবে? কি হয়েছে? আমি কিচ্ছু হয়নি, আমি দেখছি তো, আমরা দেখছি তো, একদম চিন্তা করো না। আমার কেন জানি না মনে হচ্ছে
আমি কি যেটা ভাবছি সেটা ঠিক? একটা লাগে তুক না লাগে তাক করে দেখবো। বাবা, আমি জানি তোমরা দুজন একসঙ্গে আছো, বাড়িতে সবাই টেনশন করছে, সেই টেনশনটা না বাড়িয়ে ইমিডিয়েটলি কল ব্যাক করো। দেখো দেবী, তিতির জানতে পেরে গেছে আমরা দুজনে একসঙ্গে আছি। ছি 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 ছি, এবার কলকাতায় ফিরে আমি তো তিতিরের সাথে চোখে চোখ রেখে কথাই বলতে পারবো না। কতবার করে আমি তোমায় বারণ করলাম সুজয়, এমন নাছর বান্দার মতন করলে যে। আমি নাছর বান্দা? তোমার তো বিন্দুমাত্র আসার ইচ্ছে ছিল না, তাই তো? এটাই বলতে চাইছো তো? কোথায় তুমি? হ্যাঁ, আমি যেখানে থাকি আমি ঠিক আছি, আমাকে নিয়ে টেনশন করিস না। আচ্ছা, বাড়িতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাবে, তারপর বলবে টেনশন করার দরকার নেই। ঠাম্মির কেঁদে কেঁদে কি অবস্থা হয়েছে জানো? গিয়ে বলবো এখন ঠাম্মিকে তার নিখোঁজ ছেলে ব্যাঙ্গালোরে নিজেরই হারিয়ে যাওয়া স্ত্রীর সঙ্গে পার্কের ধারে বসে প্রেম করছে। এই তুই জানলি কি করে আমরা দুজনে পার্কে বসে আছি? এই শোন না মা, শোন না, বাড়িতে কিছু একটা বলে প্লিজ ম্যানেজ কর। প্লিজ মা, একটু ম্যানেজ কর। শোন, মালিনী যেন খবরটা জানতে না পারে, প্লিজ মা। হ্যাঁ, শেষমেশ মেয়েকে দিয়েই তো মিথ্যে কথা বলাবে, আর কি করবে। আর বাবা, তুমি কিছু জানাওনি কেন বলো তো? আমাকে তো অ্যাটলিস্ট বলতে পারতে। মেসেজের রিপ্লাই করছো না, টেনশন হয় না? ঠিক আছে, তুমি সাবধানে থাকো। তোমরা একটা কথা দাও আমাকে, আমি এদিকে সব সামলে নেব। যখনই তোমাকে ফোন করব ফোনটা ধরতে হবে, আর মেসেজ করলে মেসেজে রিপ্লাই করতে হবে, কেমন? হ্যাঁ রে বাবা, ধরবো সব জানাবো। প্লিজ মা, একটু ম্যানেজ কর। হ্যাঁ হ্যাঁ, রাখছি আমি। হ্যাঁ, হ্যালো বাবা। হ্যাঁ বল। বলছি হ্যাপি হ্যাপি কি? ইয়ে মানেটা কি? ইয়ে মানে ইয়ে, এখন আমার কথা বলার সময় নেই, তুমি সময় কাটাও, আমাকে বাড়ির সবাইকে সামলাতে হবে। রাখছি আমি, টাটা। কি সব হ্যাপি ইয়ে টিয়ে বললো তিতির? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবাকে পাওয়া গেছে, বাবা একদম ঠিক আছে। সত্যি সত্যি। এবার তুমি একটু শান্তি করে বসো তো, এবার শরীরটা খারাপ করবে তখন কি হবে? বসো, বাবাকে পাওয়া গেছে, একদম চিন্তা করবে না। তুমি কি করে জানলে? কি করে জানলে? সুজয় কোথায়? কোথায় সুজয়? আসলে ওই দিদি আর জয়দা বাবাকে খুব রেস্ট্রিকশনে রেখেছিল, শুধুমাত্র ওই ওষুধ টেস্ট এই সব কিছু মিলিয়ে বাবা একটু এক্সস্টেড হয়ে পড়েছিল, তাই হাঁটতে বেরিয়েছে খোলা হবে। তুমি এত কিছু জানলে কি করে? সুজয় তোমাকে বলেছে যে খোলা হাওয়ায় হাঁটতে বেরিয়েছে? তিতির, তোমার সঙ্গে বাবার কথা হয়েছে? হ্যাঁ, মেসেজ করেছিলাম আমি বাবাকে, বাবা ওইটুকু রিপ্লাই দিয়েছে, একা থাকতে চায় বলে। দেখাও দেখাও মেসেজটা দেখাও। এই রে, মেসেজে তো অন্য কথা আছে, সেটা তো ডিলিটও করা হয়নি। এসব চোখে পড়লে তো। সোমরাজ বাবু, আপনি আমাকে এইটুকু ভরসাও করতে পারেন না, তাই না? আমি তো বলছি বাবা ঠিক আছে, আমি কি মিথ্যে কথা বলবো? সবার সামনে দাঁড়িয়ে আমি কেন মিথ্যে কথা বলবো? বাবা একা থাকতে চাইছে, আমাকে এখন আপনাকে মেসেজ দেখাতে হবে? আমার মুখের কথা আপনার বিশ্বাস হয় না? বেশ ঠিক আছে, দেখাতে হবে না। আসলে সবাই এত টেনশন করছে তো আমিও তাই স্লিপ আপ টাং বলে ফেলেছি। বেশ, বাবার সঙ্গে যখন কথা হয়েছে তখন ঠিক আছে, মানে বাবা সুস্থ থাকলেই হলো আর কি। সেটাই বলার চেষ্টা করছি, আমারও টেনশন হচ্ছিল। শোনো, তোমরা একদম টেনশন করো না, একদম টেনশন করবে না, কান্নাকাটি করবে না, তোমার শরীর খারাপ করবে। বাবা একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম। হে গোপাল, তুমি আমার কথা রেখেছো,
জানো তো দিদিভাই, এইবারে জন্মাষ্টমী করব একেবারে ধুমধাম করে, বুঝেছো? খুব আনন্দ। আমার ছেলে ঠিক আছে। ও দিদিভাই, দিদিভাই আমার ছেলে ঠিক আছে, তাই না? একদম ঠিক আছে, সেই জন্য এক হাত মিলে চলো। ঠিক আছে, তালের বড়া দেবো গোপালকে। তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। তালের বড়া। হ্যাঁ, ওটা ওখানেই রেখে দাও সবিতাদি, ওখানেই রেখে দাও। ঠাকুরমশাই, এখানে সব কিছু আছে। আর আপনার কিছু লাগবে ঠাকুরমশাই? সোমনাথ ভাই নেই, অতিথি গো, সোমনাথ ভাইকে ডাকো না। হ্যাঁ মা ঠিক বলেছেন, দিদি সোমকে রেখে আনো না। সোম, আমি যাচ্ছি শাশুড়ি, আমি যাচ্ছি। আপনি শুরু করুন ঠাকুরমশাই। সোমরাজ বাবু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মুকুট, তোমার বুদ্ধি অনেক চর্চা উঠে গেছে, কিন্তু নিজেকে সংযত রাখতে হবে, নিজের মনকে কন্ট্রোল করতে হবে। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে কি ঘটে গেছে, যেন সব ঠিকই আছে। দেখো পূজার যার শেষ ভালো তার সব ভালো। চলো আমি সার্ভ করে দিচ্ছি। রূপা আয়। একি আপনারা সবাই থেমে গেলেন কেন? কাকিমণি, উলু দিন, লগ্না উলু দাও। রূপা আয়। পূজা, কেমন আছিস? আমি ঠিক আছি মা। কেন, পূজার কি হয়েছে? সত্যি তো, রিসেন্ট পাস্টে আমরা যতবার এই বাড়িতে এসেছি ওকে তো এখানে দেখিনি। না না, কি হবে, বাড়ির মেয়ে বাড়িতেই আছে, কিচ্ছু হয়নি। কিন্তু ওরকম ঘুমটা দিয়ে আছে কেন? আরে ও বেনারসি পরেছে কেন? হ্যাঁ, বেনারসি, শাখা পলা, সিঁদুর। আসলে ওর কলেজে তো আজকে ফেস্ট ছিল, কলেজের নাটকে ও বাড়ির বউয়ের পাঠটা করেছিল, তাই এই সাজ। আরে
অনেক লেট হয়ে গেছিল, তাই আমি বললাম এই সাজেই চলে এসো, না হলে শুভ মুহূর্ত তো আবার পেরিয়ে যাবে না। তাই ও তাই বলো, আমরা তো ভাবলাম বিয়ে করে এসছে। দেবী সিংহ বাহিনী যতদিন এই বাড়িতে থাকবেন এই বাড়িতে কারোর কোনো ক্ষতি হবে না। কি যে বলেন, আপনারা আসুন আসুন। কাকে তুই সিংহ বাহিনী বলছিস? এই কথাটা যাকে মানায় তাকেই বলেছি, মুকুটকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খবরটা ডালেতে এত নুন। নুন? কিন্তু রান্নাটা কে করেছে? রান্না তো আমি করেছি। সকালে আমি ডালটা রান্না করেই গেছি, কিন্তু আমি তো নুনটা মেপেই দিয়েছিলাম। হে দেখো নুন আছে কিনা, দেখো। কই দেখি। এটা খেয়ে নাও বাবা। ধরো, মুখখানা দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ কিছু খাওনি। খেয়ে নাও। তুমি তো আমার মেয়েটাকে ফিরিয়ে এনেছো। আমি আশীর্বাদ করি বাবা, তোমার ভালো হোক। আমার মেয়েটা জানো তো বাপ মারা মেয়ে, অনেক কষ্টে ওকে মানুষ করেছি, অন্যে প্রতিপালিত। মা প্লিজ এসব কাঁদুনি গাওয়া বন্ধ করো তো, তুমি খেয়ে নাও। তুমি কি করলে? যা করা উচিত ছিল তাই করেছি। এই তুই তুলে নিয়ে গেছিলিস পূজাকে, তাই না? বল, সত্যি কথা বল। বল কি দিদি, হ্যাঁ ও তুলে নিয়ে গেছিল এখানে? এই পূজা তুই বল, তোকে ও তুলে নিয়ে গেছিল, বল সত্যি কথা। এত বড় সাহস, রায় চৌধুরী বাড়ির মেয়েকে তুই তুলে নিয়ে গেছিলিস? হ্যাঁ চল এখান থেকে। আর দিদি তুমি ওকে মিষ্টি খাওয়াচ্ছ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার আর আমার সম্পর্কের মধ্যে যে ভাঙনটা ধরেছে না, সেই ভাঙনটা কোনোদিনও মিটবে না। সৃজন, আমি কিন্তু এতটা তলিয়ে ভাবিনি। আর সত্যি হয়তো আমাদের সম্পর্কে এখন আর কিছুই নেই,
কিন্তু তোমার মাথায় ফুল ছোঁয়ানোর মধ্যে আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু চেয়েছিলাম তুমি সুস্থ হয়ে ওঠো, ভালো হয়ে যাও। ঠিক আছে, তুমি যখন চাইছো না, আমি তোমার মাথায় ফুল ছোঁয়াবো না। আমি এখানে রেখে যাচ্ছি, অন্য কাউকে বলো তোমার মাথায় ছুঁয়ে দিতে। দাঁড়াও বর্ণা, এত মেজাজ দেখিও না, বুঝলে? এত মেজাজ দেখানোর কিচ্ছু নেই। আর তুমি যা করেছো তারপর তোমায় এত মেজাজ দেখানো মানায় না। কি করেছি আমি? বলো, কি এমন করেছি আমি? সেই থেকে শুনে যাচ্ছে আমি এটা করেছি, আমি ওটা করেছি, তোমায় ছোট করেছি, তোমায় অপমান করেছি। কি এমন করেছি আমিও জানতে চাই। তুমি ঈশার মাথায় জল ঢেলে দিয়েছো, তুমি ওকে অপমান করেছো। ও আমার এমপ্লয়ি, ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। আমি তোমায় কাল কিছু বলিনি, তার মানে এই নয় যে আমি আজও কিছু বলবো না। সৃজন, এমপ্লয়ি যদি এমপ্লয়ের মতন থাকতো তাহলে আমার কিছুই বলার থাকতো না, কিন্তু ও তো সেটা করছে না। তুমি ঈশাকে ভালো করে বুঝিয়ে দিও, ও যে কাজটা করতে এসেছে মানে শাড়ির কথার কাজ নিয়ে যেন ও থাকে, ও যেন তোমার ঘাড়ে ওঠার চেষ্টা না করে। পর্ণা, তুমি কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছো। সৃজন, আমাদের ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি, আর ডিভোর্সটা যখন হয়নি তখনও কিন্তু আমি তোমার স্ত্রী। আমি কালকেও এই একই কথা বলেছি, আজকেও বলছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিভোর্স হচ্ছে, ঈশা যদি বাড়াবাড়ি করে আমি কিন্তু তার 5 গুণ বাড়াবাড়ি করব। আর আমি যে সেটা করতে পারি তুমি খুব ভালো করে জানো সে কথা। তাই বলছি, আমাকে আর তুমি ঘাঁটাতে এসো না। তুমি ঈশাকে বুঝিয়ে দিও, আমার যদি তার কেটে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে, মনে রেখো কথাটা। বাবা, মেয়ের কি তেজ! এক ফোঁটা জেদ কমেনি। মেচুকা কি মজা! কি তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? মৌমিতা, আমি না পর্ণাকে এই বাড়ি থেকে তাড়ানোর রাস্তাটা পেয়ে গেছি। হ্যাঁ, কি রাস্তা গো? শোনো, তুমি এদিকে এসো। বলছি শোনো, পর্ণা না একটা ভয় পায় ঈশাকে, আমাদেরকে ততটা ভয় পায় না। দেখো না, পাত্তা না দিয়ে চলে গেল। কিন্তু ঈশাকে বাবুর কাছে ঘেঁষতে দেখলেই ও কিরকম একটা হয়ে পড়ে। একটা খাড় আছে ঈশার উপরে। ও, তার মানে তুমি বলতে চাইছো যে? ঠিক তাই, কাটা দিয়ে কাটা তুলবো, ঈশাকে বাবুর কাছে ফিরিয়ে দেবো, ব্যাস, তাহলেই কেল্লা পথে। তুমি একটা কাজ করো, তুমি ঈশাকে ফোন করো এখন একটা, দিয়ে ওকে বলো যে কালকে সকালবেলা ও ঘুম থেকে উঠেই যেন দত্ত বাড়িতে চলে আসে। ঠিক আছে মিতা, আমি এক্ষুনি যাচ্ছি। পর্ণাকে তো এবারে বাড়ি থেকে তাড়াতে হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি চাই না বাইরের কেউ আমার রান্নাঘরে ঢুকুক, আমার স্বামীর জন্য ব্রেকফাস্ট বানাক। আমি কিন্তু আপনাদেরকে বারবার সাবধান করেছিলাম যে ঈশাকে তুরুপের তাস বানাবেন না। আমি ঈশাকে বলেছি ব্রেকফাস্ট বানাতে। হ্যাঁ, কৃষ্ণা, কৃষ্ণা, বাজারটা ধরো। মেজদা, হ্যাঁ, আমাকে দিন বাজার ব্যাগটা। ধরো 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 ধরো। বৌদি ভাই, বৌদি ভাই, একটু তাড়াতাড়ি করো না গো। বৌদি ভাই। হ্যাঁ, কি হলো? কি? শোনো শোনো, আমার কথা শোনো। এবার না এই বাড়িতে কিন্তু বাড়াবাড়ি রকমের কাণ্ড হচ্ছে। কেন, কি হয়েছে বলো তো? আরে ওই ঈশা দাদার জন্য জল খাবার বানাচ্ছে, মা আর বড় বৌদি বানাতে বলেছে। কি? এসব কি ঈশা? দেখ না বাবু, কি ভালো মেয়ে, হ্যাঁ কখন এসেছে, কিন্তু তোর জন্য গরমে ঘেমে নিয়ে জল খাবার বানিয়েছে। কত খেয়াল রাখে বলতো, সোনা মেয়ে আমার। হ্যাঁ সৃজন, তুমি কিন্তু এরকম মেয়ে পাবে না। হ্যাঁ, চাকরি করছে, ব্যবসা সামলাচ্ছে, তার উপরে কিরকম ঘরের মেয়ে হয়ে উঠেছে না? মা, কি
ঈশা সৃজনের জন্য ব্রেকফাস্ট কেন বানিয়েছে? তোর যদি রান্না করার এতই শখ, নিজের বাড়িতে গিয়ে বানা, এখানে কেন? পড়না, একদম গলা তুলবি না ঈশা। তুই ভুলে যাস না তুই আমার বাড়িতে দাঁড়িয়ে রয়েছিস। পর্ণা, এসব কি হচ্ছে? তুমি ঈশার সাথে ভদ্রভাবে কথা বলবে, এভাবে কথা বলবে না। আমিও তো তোমাকে ঠিক একই কথা বলতে চাইছি সৃজন। এমপ্লয়িকে এমপ্লয়ির মতন থাকতে দাও। ও তোমার জন্য ব্রেকফাস্ট কেন বানাতে গেছে? বেশ করেছে, বানিয়েছে, দরকার হলে আবার বানাবে। না মা, ও আর বানাবে না। আমি চাই না বাইরের কেউ আমার রান্নাঘরে ঢুকুক। আমার স্বামীর জন্য ব্রেকফাস্ট বানা। এত আমার করছো কোন অধিকারে? আমি সৃজনের স্ত্রী মা, এই সংসারটা আমারও ছিল, দুদিন পর সেটাও থাকবে না। যতদিন অবধি আছে ততদিন আমি সেটাকে আগলে রাখবই। ততদিন অবধি আমি বাইরের কোনো মেয়েকে অফিসিয়াল কাজ ছাড়া আমার স্বামীর সামনে ঘুরঘুর করতে দেব না, ব্যাস। আমি কিন্তু আপনাদেরকে বারবার সাবধান করেছিলাম মা, যে ঈশাকে তুরুপের তাস বানাবেন না, কিন্তু আপনারা আমার কোনো কথাই শুনছেন না। আপনারা ঠিক একই কাজ বারংবার করে চলেছেন, আর তাতেই কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। বাবু দেখ, এই মেয়ে আমার উপর চোখ রাঙাচ্ছে তোর সামনে, দেখ। পর্ণা, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। সবেতে তোমার এত কিসের সমস্যা? ঈশা যদি একদিন আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েই থাকে, তোমার কি অসুবিধা হচ্ছে এমন? সবেতে তোমার অশান্তি না করলে চলে না, না পর্ণা? আর তাছাড়া আমি ঈশাকে বলেছি ব্রেকফাস্ট বানাতে। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো গোপাল মূর্তি। ও মাই ফাদার, এ তো তাল। আপনি কি বলতে চাইছেন একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই বলবো। আপনাদের সকলের হয়তো এইটা দেখে মনে হচ্ছে এটা একটা আস্ত তাল, কিন্তু কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই তালটাকে ভেঙে আবার জোড়া লাগানো হয়েছে। এক মিনিট, আমি দেখাচ্ছি, এটা খুলে ধর। শত্রুবাবু, সবই গেল। এই যে এই যে জেঠুমনি, আসল গোপাল মূর্তি, দাগটা আছে দেখো। এই দেখো, রায় চৌধুরী বাড়ির স্বপ্নে পাওয়া গোপাল ফিরে এসেছে। দেখো মন্ত্রী, দেখো। আমি জেঠুমনির কাছে শুনেছিলাম যে আপনি একজন সাংবাদিক, তো আপনার যে এত তীক্ষ্ণ বুদ্ধি সেটা তো জানতাম না। আপনি এটা আন্দাজ করলেন কি করে? দেখুন, এতে কিন্তু আমার কোনো কৃতিত্বই নেই, পুরোটাই স্বয়ং গোপাল আর আমাদের ফুলকির কৃতিত্ব। আসলে আমার না খুব লজ্জা করছিল, তাই আমি আর ফুলকি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম। তখনই হঠাৎ ফুলকি এক ঝুড়ি খোসার মধ্যে একটা আস্ত তাল দেখে। এ কি কাণ্ড, একটা আস্ত তাল পড়ে আছে এই খোসাগুলোর মধ্যে। ব্যাস, তারপরে আমি শুধু দুয়ে দুয়ে চার করেছি, আর কিছুই নয়। এই তালটার মধ্যে এরকম দাগ কিসের?
তবে জানেন তো, আমার কি মনে হয় যে এই চুরিটা করেছিল সে কিন্তু তল্লাশি হওয়ার কথাটা শুনে ভয় পেয়ে গিয়ে এরকম একটা অদ্ভুত জায়গায় তালটা রেখে দিয়েছে। মা জননী, এবার পুজো শুরু না করলে কিন্তু মহা বিপদ হবে, সময় হয়ে আসছে। বৈকুণ্ঠী, তাহলে আজ দুই গোপালেরই পুজো হোক, কি বলো? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব কি নিচে সব অতিথিরা চলে গেছে? হ্যাঁ, বাইরে তো প্রসাদ বিতরণ করা হচ্ছে। আপনি তো ঘরে চলে এলেন, তাই আমি ভাবলাম আপনার প্রসাদটা ঘরেই নিয়ে আসি। সারাদিন তো আজ কিছুই খাননি আপনি স্যার, এইটুকু খেয়ে নিন আর দেরি করবেন না। বলকি আজ সকাল থেকে তুমি আমার একটু বেশি খেয়াল রাখছো না? মানেটা বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার ভান করছো? বাড়ির সবাই নিশ্চয়ই তোমাকে বলেছে আরো বেশি করে আমার খেয়াল রাখতে। সত্যি বলবে? আমি না এত কিছুর উত্তর দিতে পারবো না আপনাকে স্যার। আপনি যদি বলেন আপনার প্রসাদের থালাটা আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, দিদিকে বলছি দিদি এসে আপনার প্রসাদটা দিয়ে যাবে। যাই করবো তাতেই দোষ, তাতেই জেরা, আর সবকিছুতে ফুলকি দাসকে বকুনি দেওয়া, এটাই হলো আপনার একমাত্র কাজ। এর জন্যই বলে কারোর ভালো করতে নেই। একদম ঠিক বলে। দাঁড়াও, প্রসাদটা রাখো। না না, আমার আনা প্রসাদ আপনাকে খেতে হবে না। রাখতে বলেছি তো। আমি বয়সে ছোট বলে আপনি সবসময় আমায় বকাবকি করেন না চমকে দেন। বয়সে বরাবর তুমি আমার থেকে ছোটই থাকবে ফুলকি দাস। চাইলেও তো বয়সে বড় হয়ে যেতে পারবে না আমার থেকে। এনিওয়ে, থ্যাংক ইউ। তোমার ভাষায় ধন্যবাদ। যেটা লিখেছিলে চিঠিতে ওই গাছ বেয়ে পালাবার আগে। দেখেছেন দেখেছেন তো, আপনি ঠিক করে আমায় ধন্যবাদ তো কোনো বললেন না। যাকে ধন্যবাদ কেন বললেন সেটা অন্তত বলুন। আজ সারা সন্ধে তুমি আমাকে সাপোর্ট করেছো। পর্ণা ম্যাডামের সঙ্গে গোপাল মূর্তিটা খুঁজে বের করেছো, সেই জন্য বলছে থ্যাংক ইউ। এই গোপাল মূর্তিটা কে চুরি করেছে, কেন চুরি করেছে, সেটা আমি খুঁজে বের করবই। গোপাল মূর্তির চুরি এটা একটা জঘন্য অপরাধ, আর এই অপরাধীকে শাস্তি দিতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পুকুর পাড়ে বাগানে মাটির তলাটা পোতা ছিল, আমি বাগান পরিষ্কার করতে গিয়ে এটা দেখি। কিসের প্যাকেট মালিক? এটা বলতে পারবো না। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও কাজ করো। কি এসব ভেজা ফতুয়া ধুতি? সব কি ভেজা ফতুয়া ধুতি গামছা পুকুরের দিকে বাগানে সব কে পুঁতে রাখলো?
আপনারা একটু ভালোভাবে ভেবে দেখুন, মূর্তিটা তো স্নানের আগে অবধি সবার চোখের সামনেই ছিল, তাই না? আমি যখন স্যারের হাতে গোপাল মূর্তিটা দিয়েছিলাম তখন গোপালের গায়ে দাগ ছিল। তার মানে দাঁড়াচ্ছে যে মূর্তিটা জলের তলায় কিছুক্ষণ ছিল, তার মানে ওইটাই একমাত্র সময় মূর্তি বদলানোর। তার মানে সত্যি সত্যি কেউ জলের তলায় ডুব সাঁতার দিয়ে মূর্তিটা চুরি করেছিল। এগুলো তার মানে মূর্তি চোরের জামা কাপড়। মেইন গেট বন্ধ হয়ে গিয়েছিল, বেরোতে পারেনি, তাই ভেজা জামা কাপড় মাটির তলায় লুকিয়ে রেখে শুকনো জামা কাপড় পরে ভিড়ের মধ্যে মিশে গিয়েছিল। লন্ড্রির বিল, রতন লন্ড্রি, সনাতন ডুবুরি। এটা কি? ঝাউ বস্তি। এক্ষুনি এখানে কি একবার খোঁজ নিয়ে দেখতে হবে। সনাতন ডুবুরি, ঝাউ বস্তি। কোথায় খোঁজ করবো সনাতন ডুবুরির? এই চায়ের দোকানটায় জিজ্ঞেস করে দেখি। দাদা, সনাতন ডুবুরির বাড়িটা এই বস্তিতেই না? স্টপ! তাও বলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা আশেপাশে কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছি না বাবাকে। সারা জায়গায় খুঁজলাম, কোথাও পাচ্ছি না। জানো বেলা, আমার মন বলছে ভাইকে সমররাই কোথাও সরিয়েছে। হতেই পারে, হতেই পারে। সেটা মনে আমি মাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। আমি বাবাকে হারাতে পারবো না। বাকি আমি এই বাবাকে আমি হারাতে পারবো না। তুমি এইভাবে ভেঙে পড়লে চলবে বলো কুশবাবু? বাবাকে আমরা কিছুতেই হারাতে দেবো না, ঠিক খুঁজে বার করবো। সমর, সমর, কিরণ, কোথায় তোমরা? এক্ষুনি এখানে এসো, এক্ষুনি এখানে এসো তোমরা। আস্তে আস্তে। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? কি হয়েছে? তপন কোথায়, সত্যি করে বলো। আজ বিকেলের মধ্যে যদি বাইকে খুঁজে না পাওয়া যায় তাহলে তোমাদের কারোর এই বাড়িতে আর জায়গা হবে না। এই শেষবারের মতো বলে দিলাম। আমি যে কালপ্রিট সেটা তো জানার কথা নয়। বাবা কিছু মনে করবেন না, এ তো সেই যত দোষ নন্দঘোষ হয়ে গেল না। কাকাবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাতে আমরা কি করব? কাকাবাবুকে দেখার দায়িত্ব তো ওই রাঙা বউয়ের একার। দেখুন বাবা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। বাড়ির সব কাজ তো এখন আমরাই করি, এইটুকু কাজ রাঙাবাবু যদি সেটাও সামলে না করতে পারে তাহলে ওর দায়িত্ব নিয়ে লাভ কি বলুন? এই যে কাকাবাবুকে পাওয়া যাচ্ছে না, এর দায়িত্ব রাঙাবাবু এরই, তাই না? শোনো, কে দায়ী কে দায়ী নয় সেটা আমরা তোমাদের কাছ থেকে শুনবো না। আমার ভাই তপন জ্যোতিষীল এই বাড়ির মালিক, আর সন্ধ্যের মধ্যে যদি সে না পারে তাহলে তোমাদের কারোর এই বাড়িতে জায়গা হবে না। এ আমি শেষ কথা বলে দিলাম।
বলছি জেঠুমনি আমি এক্ষুনি পুলিশে কাছে যাবো, কমপ্লেন করি। পুলিশে গিয়ে কি হবে? পাওয়া যাবে নাকি পুলিশে গেলে? সেটা তুমি কি করে জানলে ফুলদি? তুমি লুকিয়েছো বাবাকে? আরে আমি কেন লুকাবো বলো তো? সবকিছু হলে আমার ঘরে দোষ দিচ্ছ। পাখি আমি বলিস না, আমাদের কিন্তু আবার খুঁজতে বেরোতে হবে, সময় নেই, এক্ষুনি চলো। রাঙা ঠাকুরপো, পেছনে ডাকছো কেন ছেলেটাকে? না না মা, আমি তাড়াহুড়োতে না একটা কথা বলতে ভুলে গেছিলাম। সকালবেলা ছোট কাকা বলছিলেন যে আমি পটলার দোকানের কচুরি খেতে যাব, ওখানে চলে যায়নি তো? না না, আমরা তো একটু আগে পটলা দোকানের সামনে দিয়ে গেলাম। আহা কুশবাবু, আমরা তো ভেতরে ঢুকে দেখিনি। না আচ্ছা, ওই লাইনে যতগুলো কচুরি মিষ্টির দোকান আছে সেই সবকটাকে তো দেখা যায়। মানে আচ্ছা রাখাবো, ওনার কাছে টাকা ছিল? টাকা তো ছিল না, খাবেন বলে হয়তো ভেতরে ঢুকেছিলেন, টাকা নেই বলে হয়তো বাড়ির পথে আসছিলেন, রাস্তা গিয়ে রাস্তায় কোথাও হারিয়ে গেছেন নাকি কে জানে। উনি তো খুব বাচ্চা ভালোবাসেন। ওখানে না একটা বাচ্চাদের স্কুল আছে, ওই দিকটায় দেখো তো ভালো করে, আমার মন বলছে ওখানে পাওয়া যেতে পারে জানো। কুশ, তোমরা বেরিয়ে পড়ো, আর খুঁজে না পাওয়া গেলে আমি নিজে থানায় কথা বলবো। এক্ষুনি যাচ্ছি জেঠুমনি। পাখি চলো, এক্ষুনি চলো চলো চলো। স্কুলের ধারে রাস্তাতেই তো বসিয়ে এসেছিলাম, বুড়োটা ওখানে এখনো বসে থাকলে হয়। ধুর, একটা প্ল্যানও ঠিক মতো কাজ করছে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলদি ঠিকই বলছিল, কম বেশি বাবাকে কোথায় পাওয়া যেতে পারে। ও তো ঠিক বলবেই, ওই তো আমাকে নিয়ে গেছিল। আমি? আরে কি বলছেন কি? আমি তো সারাদিন বাড়ি থেকেই বেরোইনি। দেখো দেখো দেখো, চোরের বউ খালি মিথ্যে কথা বলে। তুমি তো আমাকে বললে কচুরি খাওয়ার কথা, বলে তো তুমি আমায় নিয়ে গেলে তো। কে আমি? না না, আরে ওনার মাথায় ব্যামো বলে কি আমাকে আসামি বানিয়ে ছাড়বে? আমি আপনাদের বলছি না যে উনি সকাল থেকেই বলছিলেন কচুরি খাবো, মিষ্টি খাবো, তারপর আমি ওনাকে রেখে যেই একটু চোখের আড়াল হয়েছি। হয়তো একা একাই তো বেরিয়ে গেছেন আপনি। মনে করে দেখুন কাকাবাবু, আপনি একা একা গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা 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 একা। তোমরা ভাইকে দিয়ে মিথ্যে বলানোর চেষ্টা করছো? একা একা, হ্যাঁ একা 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 একা, হ্যাঁ আমি না একা একা বেরিয়েছিলাম, একা একা। তারপর জেঠুমনি, বাবা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমি বাবার ঘরে মাদুর পেতেই শোবো। সে আর বলতে, বাবাকে এক মুহূর্ত চোখের আড়াল করা যাবে না। যাই হোক, আমি কুশবাবু যাই, বাবার ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ, মাটিতে শোয়ার অভ্যেসটা করে ভালোই করছে কুশ। ওষুধটা খান, আর আমি একটু নিয়ে আপনার পাটা টিপে দিই। কেমন? ওমা, কেন বলে? আপনার না পায়ে ব্যথা, আমি কি জানি না নাকি? হ্যাঁ, খান খান খান। কই দেখি। জেঠুমনি, এই কর্মচারী আর কর্মচারী বউটা আমায় এত সেবা করে না, আমার মনে হয় ওরা যদি সত্যি সত্যি আমার ছেলের বউ হতো। চোখের জল ফেলো না কুশবাবু, দেখলে না বাবা হারিয়ে গিয়েও কেমন তোমায় খুঁজছিলেন। এটাই তো তোমাদের মনের টান গো। পাখি খুব ভালো, ও জেঠুমনির মা, ও আমার মা, ও সবার মা। জেঠুমনি, বড় মা, তাহলে এগুলো তুলে দিই? আস্তে আস্তে। কি নিয়ে যাচ্ছেন এগুলো?
স্যার এখানে ওই সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ডেলিভারির আলতা রয়েছে। কিন্তু আমাদের কাছে যে খবর আছে এই আলতার পেটিতে লুকিয়ে ড্রাগ সাপ্লাই করা হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুরুদেব, আপনার কাছে একটাই অনুরোধ। আদেশ করুন প্রভু। আমি এটাই চাই যে ভক্তি আর আমার প্রতি অত্যাধিক ভালোবাসার কারণে এটা যেন না হয় যে আপনার থেকে আমার বেশি গুরুত্ব থেকে যায়। কারণ আমি চাই এই সংসার আমাকে একজন সখা, একজন পুত্র, একজন শিষ্য আর সবাইকে ভালোবাসা দিতে পারা এক সাধারণ মানুষ রূপে মনে রাখে, যেন নারায়ণের রূপে নয়। আমি আমার ভক্তদের সঙ্গে তাদের মতন করেই বাঁচতে চাই। এটাই আমার এই অবতারের উদ্দেশ্য। আপনি ধন্য প্রভু। এত বিশেষ হয়েও এই সাধারণ ইচ্ছা কেবল আপনিই করতে পারেন প্রভু। ঋষিগণ, আপনারা কি বলছেন? আপনারা এই বৃন্দাবন ছেড়ে কেন যেতে চাইছেন? আপনারা যদি এখান থেকে চলে যান তাহলে ধর্মের কাজকর্ম কারা করবে? কানাই, আমরা যদি এখানে থাকি কেউ বাঁচবো না। ঋষিবর, আপনি কি বলছেন? এই বৃন্দাবনে আপনাদের প্রাণের ভয় কিসে? সেটা তো আমরা জানি না কানাই, যে এই সংকটটা কিসের, কোথা থেকে আসে, কোথায় যায়। কিন্তু যখনই আমরা আমাদের আশ্রমে যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠানে বসি তখন হঠাৎই কোথা থেকে আসছে সব? আরে শুধু একবারের কথা নয় কানাই, যখন কিছু ঋষিগণ আবার ধার্মিক কাজ করার চেষ্টা করলেন কে করতে পারে এরকম? ধেনুকাসুর। ধেনুকাসুর? দিন দিন ধা, আমার নাম ধেনুকাসুর। আমি শেষবার তোমাদের সাবধান করছি, ছেড়ে দাও এই ব্রজভূমি, ছেড়ে দাও এই ধর্মকর্ম। কারণ যে ধর্মের পথে হাঁটবে সে মরবে। দিন দিন ধা। ওই অসুর এই নামই বলেছিল আর স্পষ্টভাবে সতর্কও করেছিল যে আমাদের মধ্যে কেউ যদি এখানে থাকি সকলকে হত্যা করবে। ঋষিবর, আমি আপনার চিন্তা বুঝতে পারছি, কিন্তু অধর্মের ভয়ে ধর্ম কবে থেমেছিল? বিষয়টা ভয়ের নয় কানাই, বিষয়টা জীবনের। কিন্তু ঋষিবর, যদি আপনারা চলে যান তাহলে এখান থেকে ধর্মও চলে যাবে। আর যেখানে ধর্ম থাকে না সেখানে অধর্ম থাকে। তাই এই অধর্মকে আটকানোর কোনো না কোনো পথ আমাদের খুঁজতেই হবে। একটা পথ আছে কানাই, যদি সমগ্র ব্রজভূমি আমাদের সুরক্ষার দায়িত্ব নেয় তাহলে আমরা এই সংকটের মুখোমুখি হতে রাজি। ঋষিবর, আমি নন্দপুত্র কানাই সম্পূর্ণ ব্রজভূমিবাসীর তরফ থেকে আপনাদের সকল ঋষিগণের রক্ষার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।